ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দীর্ঘ 68 দিনের আলোচনা শেষে আজ জুলাই সনদ চূড়ান্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মত পার্থক্যের কারণে তা হচ্ছে না। জানা গেছে অন্তত 8টি মৌলিক সংস্কার নিয়ে মতৈক্য না পৌঁছানোয় সইয়ের প্রক্রিয়া স্থগিত করে সময় বাড়ানো হয়েছে। এদিকে আবার জুলাই সনদের খসড়া হাতে পাওয়ার পর এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের জায়গা হবে আগামী জাতীয় সংসদ। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সংস্কার প্রস্তাবের অনেক অংশ অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। নির্বাচিত সরকার এলে বাকি প্রস্তাব বাস্তবায়নের সমস্যা হবে না। তবে তা মানতে নারাজ জামায়াত ও এনসিপি। তাদের মতে নির্বাচিত সরকার এসে এটি আইনে রূপ দেবে তার নিশ্চয়তা নেই। তারা মনে করছেন জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে এটা মূল্যহীন হয়ে পড়বে। তাই এর আইনি ভিত্তি আদায়ে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, 36শে জুলাইয়ের মধ্যে সনদ প্রকাশ না হলে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে একত্র করে জুলাই সনদ আদায় করে নেবেন তারা। এবার কি তবে জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত হতে যাচ্ছে রাজনীতির মাঠ? সরকারকে হুঁশিয়ারি দিয়ে জুলাই সনদ আদায় এখন একমাত্র পথ কি না, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় ঐক্যমত্যের দিকে আমরা আসলে সবাই তাকিয়েছিলাম, যেটি হয়তো আজকে হওয়ার এক ধরনের সম্ভাবনা ছিল, কিন্তু জুলাই সনদ নিয়ে আসলে আমরা দেখতে পেলাম বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু আসলো সামনে এবং প্রায় 11টি ইস্যুতে আসলে মতৈক্য হতে না পারার কারণে দেখা গেছে যে আজকে আসলে আমরা সেই জুলাই সনদের জায়গাটিতে পৌঁছাতে পারিনি এবং সেটি নিয়ে আসলে নানান আলোচনা, তর্ক বিতর্ক, সমালোচনা চলছে। এমনকি জামায়াত ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকারের বিরুদ্ধে মামলা করবে সেরকম একটি কথা বলেছে। দীর্ঘদিন ধরে তো আসলে জামায়াত ইসলামীকে সরকারের আশীর্বাদ পুষ্ট বলেও এক ধরনের সমালোচনা আছে রাজনীতিতে। সেই জায়গাটিতে হঠাৎ করে আপনারা সরকারের বিরুদ্ধে মামলা করবেন, সেটি কেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত আলোচকবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ঐক্যমত কমিশনের আলোচনার তো অনেকগুলো ইতিবাচক দিক আছে, যে বাংলাদেশের স্বাধীনতা উত্তর এরকম অনেকগুলো রাজনৈতিক দল, প্রায় 25-30টা রাজনৈতিক দল একসাথে বসে লম্বা সময় আলোচনা করে দেশের জন্য, দেশের কল্যাণে সময় দেওয়া এবং বলা যায় যে 2-1টি ব্যতিক্রম ঘটনা ছাড়া অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনাগুলো হয়েছে এবং বেশ কিছু বিষয় যে ঐক্যমত হয়নি তা কিন্তু নয়। অনেকগুলো বিষয় দেশ এবং জাতির প্রয়োজনে, জনগণের বিবেচনায় সামনে রেখে সেগুলো একমত হয়েছে। জুলাই সনদ নিয়ে অনেক আগে থেকে আলোচনা ছিল। বিশেষ করে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেদিন বলা হয়েছিল যে 1 মাসের ব্যবধানে এই জুলাই সনদটি প্রকাশ করা হবে। নানান জটিলতার কারণে সেটি হয় নাই। খুব স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের অভ্যুত্থানের যে সমস্ত ফেসিবাদ বিরোধী দলগুলো, স্টেক হোল্ডারগুলো, তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ছিল। সেই জায়গাটা কিছুটা আলো সঞ্চার করেছিল যে উপদেষ্টা বৃন্দ যারা আছেন, ঐক্যমত কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ সহ এখানকার রাজনৈতিক দলগুলো যারা আছেন তারাও কিছুটা আশার দিক তুলে ধরেছিলেন যে আমরা 5ই আগস্টের আগেই, অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যেই এটা আমরা সম্পন্ন করা এবং জাতির সামনে তুলে ধরা। সেখানে এসে যেটা এখন ঠেকেছে সেটার 2-3টা জিনিস আমি একটু বলে দিই। একটা হচ্ছে যে এই জুলাই সনদের খসড়া কপিটা পাওয়ার ক্ষেত্রেও কিছুটা বৈষম্য হয়েছে বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা আছে। কেউ 10 দিন আগে পেয়েছে, কেউ 7 দিন পরে পেয়েছে, কেউ খসড়া কপি পেয়েছে, কেউ পরামর্শ দেওয়ার পরে ওই কপি যুক্ত হওয়ার পরে তারপরে অন্য কোনো দলকে দেওয়া হয়েছে। এটি না হলে ভালো হতো। দ্বিতীয় হচ্ছে যে কপিটা যদি সবাইকেই সমানভাবে সমান দিনে ডিক্লারেশন করে বা আনুষ্ঠানিকভাবে না হোক, অনানুষ্ঠানিকভাবে বা নির্ধারিত সময় সবাইকেই যারা স্টেক হোল্ডার ওখানে যাচ্ছেন তাদের কাছে দেওয়া হতো, তাহলে আমার ধারণা এই সময়টা আরও বেশি কাজে লাগা যেত। 3 নম্বর হচ্ছে যে এটাকে আজকে যেটা বলা হয়েছে যে আইনি ভিত্তি দেওয়া, আইনি ভিত্তি যদি আপনি বা না দিতে পারেন বা এটা যদি সরকার না দিতে পারে, জামাত যে প্রসঙ্গটা খুব শক্ত করে বলেছে, এটা তো জামাত সরকারের
সরকারের বিরুদ্ধে মামলা করা প্রসঙ্গটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা তো জনগণের সাথে সম্পৃক্ত। কারণ 18 জুলাই থেকে শুরু করে বিশেষ করে আন্দোলন যখন শুরু হয়, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান 5 আগস্ট পর্যন্ত আপনি যে ঘটনাগুলো ঘটেছে এই সব কিছু যদি জুলাই সনদের স্বীকৃতি না থাকে, তাহলে তো আমি আজকে এখানে বসে আছি, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। যারা জুলাই যোদ্ধা তাদেরকে জুলাই সন্ত্রাসী বলা হবে, যারা জুলাই শহীদ পরিবার তাদেরকে জুলাই শহীদ পরিবার চিহ্নিত করে ওই পরিবারগুলোকেই মানে ধরে ধরে তাদেরকে হুমকির মুখে শুধু না, তাদেরকে হেনস্থা করা হবে, যেটা ইতিপূর্বে হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা যদি এখন বলি যে আমরা এটা পরবর্তী সংসদে গিয়ে করব, এরকম 53 বছরে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এদেশের জনগণ অনেক কথা শুনেছে। এরকম সবকিছুর মধ্যে জুলাই সনদটা একেবারে ব্যতিক্রম বলবেন না। এটা কি অন্য কোনো একটা সরকার পতনের মতো বা সরকার বদলের মতো সরকার তো আর হয় নাই। এটা তো একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। তো সেই গণ অভ্যুত্থানে যে সমস্ত স্টেক হোল্ডাররা জীবন বাজি রেখে ভূমিকা রেখেছে, আপনি তাদেরকে যদি নিরাপত্তার একটা গ্যারান্টি বা রক্ষা কবচ হিসাবে এটাকে যদি আপনি তুলে ধরতে না পারেন, আইনি ভিত্তি না থাকে, তাহলে এটা পরবর্তীতে আপনার সাথে মতে মিলবে না, আপনি এটা নিলেন না, আইনগতভাবে এটা গ্রহণ করলেন না, সংসদে এটা পাশ হলো না, তখন বিপরীত যারা থাকবেন তাদের মতের অমিল হওয়ার কারণে পুরো জুলাই সনদটা তো মানে আপনি হুমকির মুখে ফেলে দিলেন। এবং এর মধ্য দিয়ে জুলাই আগস্টের স্টেক হোল্ডার যারা, তারা তো আপনার শুধু অপছন্দের কারণে, পছন্দের কারণে, চিন্তা অনেকের কারণে আপনি তাদেরকে একটা ঝুঁকির মুখে ফেলে দিলেন। এটা তো হতে পারে না। হ্যাঁ, সেই ঝুঁকি জায়গাটাতেই আমরা একটু আসতে চাই। আমি একটু যেতে চাই ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে। এই যে ঝুঁকির কথা বলছিলেন আমাদেরকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আজকে সারাদিন আপনি নিজেও আসলে এই আলোচনায় ছিলেন ঐকমত্য কমিশনের। আমরা এক ধরনের আসলে উত্তেজনাও দেখেছি আজকের এই আলোচনায় হয়েছে সংসদে উচ্চকক্ষ পিআর চালুর প্রস্তাব নিয়ে, এবং যেই কয়েকটি মূল নীতি নিয়ে আসলে এই মুহূর্তে ঐকমত্যে পৌঁছাতে পারা যাচ্ছে না, তার মধ্যে কিন্তু এই জুলাই সনদ এবং সংসদ উচ্চকক্ষের পিআর চালু, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আসলে আমরা এগিয়ে যেতে পারছি না। কিছু কিছু ক্ষেত্রে আসলে ইচ্ছে করেই কি আমরা ঐকমত্যে পৌঁছানোর প্রয়াসটাকে খানিকটা বিলম্বিত করছি? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সম্মানিত সহ আলোচক দর্শক শ্রোতাকে। দেখুন, আমরা মনে করছি না যে কোনো রাজনৈতিক দল এবং তাদের কারণে এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র এগুলো দিয়ে বিঘ্ন সৃষ্টি হবে। আপনি যদি লক্ষ্য করেন যে আমরা এই অভ্যুত্থানের পরে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং সরকারের পাশে দাঁড়িয়েছি, এবং এই সরকারটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাজেরও অনেক সীমাবদ্ধতা আছে, এবং এই সরকার কথা ভুলে গেলে চলবে না যে বিদ্যমান সংবিধানের অধীনেই তিনি শপথ নিয়েছেন এবং বিদ্যমান সংবিধানের অধীনেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আবার এই কথাও মনে রাখা দরকার যে সংবিধান লঙ্ঘন করেই কিন্তু গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থানের আগে আমাদের কিন্তু সেই ডিক্লিয়ারেশন ছিল না। তখন সবার মধ্যেই একটা ঐক্যমত্য ছিল যে কোনো মূল্যে এই 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। এই জায়গায় আমরা এক হয়েছি, অভ্যুত্থান হয়েছে। এরপরে আসেন একটা সংস্কার, রাষ্ট্র সংস্কারের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের মধ্যে, এবং আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে একসাথে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা সেই তাগিদ অনুভব করে সরকারকে সমর্থন করেছি যে ঠিক আছে আপনি সংস্কার করেন। এবং সেই সংস্কার হওয়ার পরেই জাতীয় পর্যায়ে আমরা যে রাজনৈতিক দলগুলো আছি আমরা সেই সনদে স্বাক্ষর করব এবং এটার একটা আইনি ভিত্তি বা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে। এটা আমি আপনাকে বলি, বাইরের রাজনীতিতে আমরা যে ধরনের কথা বলি, আপনি যদি দেখেন যে বাইরে আমাদের এই অনেকেই বলছে যে ৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান, ৭২-এর সংবিধান ভারতে বসে লেখা হয়েছে, নানান ধরনের কথা আমরা বলছি। কিন্তু আমরা যখন ভিতরে বসি, আপনি কি কথা ভাববেন? ভাই বলেছে যে বাংলাদেশে 53 বছরে এই ধরনের ডান বাম মধ্যপন্থী এই সব রাজনৈতিক দল একসাথে আমরা বসছি, এবং সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের কথা হচ্ছে। জামাতে ইসলাম সেখানে যদি কোনো যৌক্তিক যদি কোনো প্রস্তাব বা কোনো রকম মানে তাদের বক্তব্য রাখে, আমরা কিন্তু সেটা সমর্থন করছি। আবার বিএনপি যেগুলো করছে সেটা আমরা যৌক্তিক মনে করলে করছি, আবার যদি মনে করি যে না এটা করা ঠিক হবে না, আমরা সেটা বিরোধিতা করছি। এবং সেই জায়গায় এখানে কিন্তু একটা গণতন্ত্র চর্চার একটা ক্ষেত্রই দীর্ঘদিন ধরে। এখন মূল কথায় আসি, এই যে সংস্কার, এখন এই সংস্কার করতে যে সরকারের যে ঐকমত্য কমিশন
তারা যে প্রক্রিয়ায় গেছে এগুলোকে আমরা সবাই খুব ইতিবাচকভাবে নিয়ে নিই। কারণ হচ্ছে যে আপনি সংস্কার করবেন, এই সরকারের তো একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো জায়গায় আপনি বলছেন এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, তো সেই জায়গায় আমরা কিন্তু ইতিবাচকভাবে বলেছি। আমি একটু আমার আত্মপক্ষ সমর্থন করে বলি যে আমাদের জন্য একটু ডিফিকাল্ট অনেক জায়গায় সেটা হলো যে আমাদের নেতা ডক্টর কামাল হোসেন, তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা, তিনি গণফোরামেরও প্রতিষ্ঠাতা। তো সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমরা কথা বললে পারে যে কামাল হোসেন বা গণফোরাম চায় না যে সংবিধানে হাত দেওয়া যাবে না, কিন্তু তা না। আমাদের নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন যে যুগের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে, সংযোজন করা যাবে। আমরা এখন যে কথাটা আপনাকে বলছি যে সেটা হলো যে এই যে জুলাই যে সনদ তৈরি হচ্ছে, সেটা তো আপনি সংবিধানে যদি যেতে যান, আপনি তো বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন, আগামী জাতীয় সংসদ ছাড়া তো হবে না। সেই জায়গায় ভিতরে কিন্তু আমরা একটা ঐক্যমত্য যে আমরা এই দলগুলো মানে আমরা সকলেই যৌথভাবে স্বাক্ষর করব, যেগুলো জাতীয় ঐক্যমত্য হবে ন্যূনতম সবাই মিলে, সেগুলোর ব্যাপারে আগামী সংসদে যে যারাই যাবে তারা পাশ করার জন্য জাতির কাছে দায়বদ্ধ থাকবে। এবং সেক্ষেত্রে তো নিঃসন্দেহে নির্বাচন খুবই জরুরি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জুলাই সনদ নিয়ে আসলে যে জাতীয় ঐক্যমত্যের কথা আমরা বলছি, সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা আসলে আইনের ঊর্ধ্বে, আবার একই সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে জামায়াত ইসলামী এবং এনসিপি, সেই সাথে ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল, এবং তারা এটিও বলেছে যদি তাদেরকে এই ভিত্তি না দেওয়া হয় তারা সই করবেন না। সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য হওয়া নিয়ে আবারও এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি আসলে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি নিশ্চয়ই জানেন। ইতিমধ্যে শাহবাগে কিন্তু আন্দোলন চলছে এবং পুরো ঢাকা শহরে আসলে সেই আন্দোলনের যে ইফেক্ট সেটি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই কি বলে সনদ, জুলাই সনদ নিয়েই আলোচনাটা হচ্ছিল, আপনি আমাকে প্রশ্ন করেছেন। আমি এই কথা বলতে চাই, দেখুন আমি ডক্টর মাসুদের কথা শুনেছি, ডক্টর মিজানুর সাহেবের কথা শুনেছি, আপনার কথা শুনলাম। সব পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে গত 54 বছরে যা কিছু হয়েছে তার সাথে এই বর্তমান যে প্রেক্ষাপট, এই গত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই ফ্যাসিবাদী শাসনের অবসান এবং তার পরবর্তীতে যে কার্যকলাপ, এটাকে এক করলে চলবে না। আমরা অতীতে আমাদের সাফল্য যেরকম রয়েছে ব্যর্থতাও সেরকম রয়েছে, কিন্তু সেই সাফল্য ব্যর্থতা থেকে আমরা মানে অভিজ্ঞতা সঞ্চার করে আমরা কিন্তু সামনের দিকে এগোতে চাই। এবং আজকে আমাদের সকলেরই উপলব্ধি হয়েছে যে আমরা এই রাষ্ট্র, বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এটার যে বিধি ব্যবস্থা ছিল এটাকে সংস্কার করে আমরা এটাকে গণমুখী একটা কল্যাণকর রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু বিএনপি 2016 সাল থেকে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে কথা বলে আসছে এবং বিভিন্ন রকমের এক্সারসাইজের মধ্য দিয়ে আমরা বিভিন্ন প্রস্তাব জাতির সামনে কিন্তু আমরা উপস্থাপন করেছি। আজকে বলা হচ্ছে যে এই যে আজকে জুলাই সনদের যে খসড়াটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হলো এবং সেটা নিয়ে আলোচনা চলছে, সেটা বলা হচ্ছে এটার আইনি ভিত্তি কী হবে। আজকে দেখেন, আইনি ভিত্তি দিতে হলে অবশ্যই তো সংসদে আপনার সেখানে যেতে হবে, সংসদ ছাড়া তো এটাকে আপনি আইনি ভিত্তি আপনি দিতে পারবেন না। এখন এটাকে আমাদের আজকে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবও এই ব্যাপারে স্পষ্ট করেছেন যে এই সনদের মধ্যে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন, উপদেষ্টারা স্বাক্ষর করবেন, কমিশন স্বাক্ষর করবে এবং সকল রাজনৈতিক দল যারা এই সংলাপে আমরা অংশগ্রহণ করেছি আমরা স্বাক্ষর করব। এইটা তো আইনের থেকেও ঊর্ধ্বে। কিন্তু এনসিপি বা জামায়াত তো মনে করছে যে অন্তর্বর্তী সরকারকেই এই পুরো জাতীয় সনদটিতে এক ধরনের আইনি ভিত্তি তারা দিয়ে যেতে পারবে। কিভাবে, এটার ব্যাখ্যাটা কি, এটার পথটা কি, সে পথ কিন্তু তারা বলছে না। আজকে সেই কারণেই আমরা বলতে চাই যে এগুলো নিয়ে খামাখা কথার মানে বাক্য মানে জর্জরিত না করে, জটিলতা সৃষ্টি না করে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা কিন্তু সমাধানে আমরা বের করে নিয়ে আসতে পারবো। এখানে ঠিক যে গত 53-54 বছরে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু একেবারে রাষ্ট্রীয় প্রশাসন, সরকার, রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরে যে আলোচনা পর্যালোচনার পর একটা জায়গায় যেরকম আসছে, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, ভিন্নমত হয়েছে, আবার একমত হয়েছে, তো সেখানে এর মধ্য দিয়ে কিন্তু এই পর্যন্ত আসা গেছে, তাই না? তো সেটাকে আমি মনে করি যে এই আলোচনাটাই আরও একটু যদি
আমরা সহজভাবে করি, এখান থেকে কিন্তু আমরা সমাধানে আসতে পারবো। এই 68 দিনের যে দীর্ঘ আলোচনার কথা আপনি বলছেন, সেই আলোচনায় আমরা দেখেছি বিএনপি কিন্তু একটি বড় রাজনৈতিক দল, তারা কিন্তু বিভিন্ন ইস্যুতে আসলে ঐক্যমতের পথে পৌঁছানোর জন্য নিজেদের অবস্থান থেকে সরে এসছে। আপনি কি মনে করছেন এই জুলাই সনদ কিংবা পিআর পদ্ধতি কিছু কিছু বিশেষ ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর খানিকটা নিজেদের জায়গা থেকে সরে আসার প্রয়োজন আছে? আপনি দেখুন, আমি তো আগেই বলেছি 2016 সাল থেকে আমরা বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের বিভিন্ন প্রস্তাবগুলো দিয়ে আসছি। আমরা ভিশন 2030-র মাধ্যমে দিয়েছি, 27 দফার মাধ্যমে দিয়েছি, তারপরে অন্যান্য আমরা আন্দোলনরত রাজনৈতিক দল একসাথে বসে আমরা 31 দফা দিয়েছি। তো এখান থেকেই আমরা কি এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম? এই বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির দায়িত্ব অনেক বেশি। সেই কারণে বিএনপি যখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা কিন্তু সেখান থেকে আমরা অনেক ছাড় দিয়ে এই পর্যন্ত কিন্তু এসেছি। এখন শুধু বিএনপিকেই আপনি ছাড় দিতে বলবেন? এখন বিএনপি তো একটা অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, এই যে অতীত ক্ষমতায় ছিল। আমরা এখনো জনগণের সমর্থন, আমি বলছি আমরা অতীত ক্ষমতায় ছিলাম, জনগণের রায়েই আমরা ক্ষমতায় এসেছিলাম। আমরা আবারও ধরেন জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা হয়তো আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারি। তো আমরা বিএনপি জনগণ সমর্থিত একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনগণের পালস বুঝেই কিন্তু আমরা রাজনীতি করি। আমাদের প্রত্যেকটা বক্তব্য, শব্দচয়ন, আমরা প্রত্যেকটা প্রস্তাবের সাথে জনগণের পালসের কিন্তু এখানে একটা মিল খুঁজে পাবেন। তো সেখানে আমরা কিন্তু এগুলো কথাগুলো বলছি। তো আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকেও তো আজকে উদার মন মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। জি, সেই জায়গাটিতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন আসলে আপনারা সেই ছাড়া জায়গাটাতে আসতে পারছেন না, কিংবা যে আইনি ভিত্তি আপনারা চাইছেন সেটির আসলে পথটা কি? এই প্রশ্নটা রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। জিপি প্রাথমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি প্রাথমিত রাজকাহন দেখছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি যখন বলছে জুলাই সনদ বাস্তবায়নের জায়গা হবে আগামী জাতীয় সংসদ, এবং তারা এটিও বলেছে যে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন ইস্যুতে ছাড়ের জায়গাটিতে আছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন নেই? এবং যদি আপনারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চান, সেটির আদৌ পথটা আসলে কি হবে? আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেখেন, জুলাই সনদটা কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোর কোনো আলাদা প্রপার্টি না। এটার সাথে শহীদ পরিবারগুলো আছে, আহত পঙ্গুত্ব পরিবার যেগুলো আছে, যারা পার্টির সাথে সংযুক্ত না কিন্তু তারা ভুক্তভোগী, তারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছেন। সুতরাং তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় নিতে হবে। না হলে আজকে শাহবাগে কারা করছে, কে করছে, কেন করছে, এটা যেমন একটা প্রশ্ন। আপনার আরও সময় গড়ালে হয়তো দেখা যাবে যে শহীদ পরিবারগুলো এটার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে, কারণ তাদের নিরাপত্তার গ্যারান্টির জন্য। ইতিমধ্যে তাদের মামলাগুলো ঢিলেঢালা হয়ে যাচ্ছে, আসামি এখনও গ্রেপ্তার হচ্ছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে শহীদ পরিবারগুলোকে হুমকির মুখে পড়তে হচ্ছে। একইভাবে আহত যারা আছেন, সেই আহত পরিবারগুলো, জুলাই যোদ্ধা যাদেরকে আমরা বলছি, তারাও কিন্তু নিরাপত্তার কোনো কোনো জায়গায় ভুগছেন যে মামলা প্রত্যাহার করে নিতে হবে, মামলা কেন করা হয়েছে, আসামির নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এই সমস্তগুলোকে মিলে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পাশাপাশি যারা এই আমাদের সাধারণ ছাত্র, শিক্ষার্থী, জনতা, ভাই বোনেরা যারা অংশগ্রহণ করেছেন, তাদের কনসার্নটাও কিন্তু আপনার এখানে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা জামাত বলেছে, এবং জামাতের সাথে আর অন্য যারা কথা বলেছেন, তাদের বক্তব্য ছিল যে এই জুলাই সনদের প্রক্রিয়াটাকে আইনি কাঠামোয় নেওয়ার অর্থ হচ্ছে যে আমরা তো এরকম অনেক সুন্দর কথা তো আমরা বলেছি, শুনিয়েছি বিগত 53 বছর, যে আমরা যেমন বলেছি যে এক করলে চলবে না। এটা তো ঠিক যে এক করলে আমরা চলবে না, এরকম কথা আমরা বারবার বলেছি। দেখেন, আমাদের কেয়ারটেকার সরকার কত সুন্দর ব্যবস্থাপনা ছিল, আমরাই তো করেছিলাম। অথচ জাস্ট একটা রাজনৈতিক দল প্রভাব বিস্তার করে এক কলমের খোঁচায় এটাকে সরিয়ে দেওয়া হলো। তার মানে সাফারিংসটা একটা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে, শুধুমাত্র আইনি ভিত্তির জায়গা থেকে এটাকে সরিয়ে দেওয়ার কারণে। কিন্তু সেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব কিনা? সেটা অন্তর্বর্তীকালীন পর সম্ভব এই কারণে যে যদি এই জুলাই সনদটাকে এভাবে আমরা নিতে পারি যে এই জুলাই সনদের ধারাগুলো যে বা যারাই সরকার গঠন করবে তারা সংসদের প্রথম অধিবেশন যে হবে সেই অধিবেশনই এটাকে আইনি কাঠামোর মধ্যে তারা নেবেন, এরকম একটা ক্লজ ওখানে থাকলে তো আমার কোনো অসুবিধা নেই। আমি এটাকে ভয় পাচ্ছি কেন? সেটা থেকে বিএনপি কোনোভাবে একমত হতে পারে নাকি বিএনপি ভয় পাচ্ছে? সৈয়দ ইমরান সালে প্রিন্স, না, আমাদের ভয়ের তো কিছু নেই। আমি বলি যে ভয়ের জায়গাটা আমাদের আছে। আমি আমাকে জিজ্ঞেস করেছেন নাকি? জি, আপনাকে ভয়ের কোনো জায়গা নেই। শুনেন, এখানে বাস্তবতার নিরিখে আমাদেরকে কথা বলতে হবে যে আমরা একদিনে কি সব পারবো। এটা তো ডে বাই ডে এটাকে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা জুলাই সনদে সরকার বা কমিশন প্রস্তাব করেছে 2 বছর, আমরা তো এটাকে মেনে নিয়েছি, আমরা এটাকে স্বাগত জানিয়েছি।
তো এই 2 বছরের মধ্যে আমরা এটাকে গ্র্যাজুয়ালি আমরা তো এইগুলো বাস্তবায়ন করব। আপনাকে এই যে এখন যে সংস্কারের কথা বলছেন, যা জুলাই সনদে যে সংস্কারগুলো আছে বলছেন, এটাই কি আগামী 15, 20, 30 বছর এর বাড়ি কি কোনো সংস্কার প্রস্তাব যদি ভালো আসে সেটাকে আমরা গ্রহণ করব না, নাকি বলবো যে জুলাই সনদে নাই বলে এটা আমি গ্রহণ করতে পারবো না? তো সেই কারণে তো আমাদেরকে ডে বাই ডে এই জিনিসগুলোকে সামনে নিয়ে যেতে হবে। এবং একদিনেই শুধু প্রথম অধিবেশনেই যদি আপনি এগুলো কথা বলেন, অধিবেশনে তো আরও অনেক কাজ আছে, আপনি একদিনে কি সব সম্ভব? কোনোভাবেই এটা সম্ভব না। এটাকে আপনি আস্তে 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 আপনি দিতে হবে। ঠিক আছে, 2 বছরের জায়গায় আপনি আলোচনা করেন, কমাই নিয়ে আসেন সময়, কিন্তু একদিনেই প্রথম অধিবেশনেই সব কিছু সম্ভব বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আসলে জুলাই সনদের ইস্যুতে নানানভাবে আমরা দেখছি রাজনীতিতে উত্তপ্ততা বাড়ছে। জি বলুন না। একটু বলছিলাম যে আমাদের ভয়ের জায়গাটা তো থাকতেই পারে, যেটা হচ্ছে যে আমরা তো এই কথাও বলেছি বা শুনছি যে সংস্কার যা হবে এগুলো আমরা গিয়ে মানবো না, থাকবে না। তো এই কথাও কিন্তু এসেছে রাজনৈতিক মাঠে এবং রাজনীতিবিদদের কথা থেকে এসছে, সিনিয়র রাজনীতিবিদরা এটা বলেছেন। সুতরাং সেই জায়গাটা কিন্তু ভয়ের তো শঙ্কার একটা কারণে থাকতেই তো পারে, এবং সেই জায়গাটা থেকেই এখন যারা এটার স্টেক হোল্ডার সবাই মিলে আমরা যদি এটা করি, আমরা প্রথম অধিবেশনে করি, দ্বিতীয় অধিবেশনে করি, চতুর্থ অধিবেশনে করি, অথবা বিরতির পরে আরেকটাতে করি, সেটা অসুবিধা না। অসুবিধাটা হচ্ছে এই ক্লজটা এখানে আমাদের যোগ করতে আপত্তি কেন? আপনারা আসলে ছাড় দেওয়ার জায়গাটিতেও বা কতখানি আছেন সেটা নিয়েও তো বিএনপি বনানো আমরা তো পিয়ার পদ্ধতিতে, তারপরে নারী আসনে, এগুলো সবগুলোতে আমাদের ছাড় দেওয়া হয়েছে। বেশ কিছু ইস্যুতে যদিও রাজনৈতিক দলগুলো ছাড় দিয়েছে, এরপরও ডক্টর মিজানুর রহমান আমরা কিন্তু দেখছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যুতে কোনোভাবেই আসলে কিছু রাজনৈতিক দল ছাড় দিচ্ছে না। এমনকি এনসিপির মতো রাজনৈতিক দল তারাও বলেছে যদি 36 জুলাইয়ের মধ্যে এই সনদ প্রকাশ না হয় তারা ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে একত্র করে নিজেরাই সনদ আদায় করে নেবেন। সেটি তাহলে সম্ভাবনা কতখানি? দেখেন, রাজনীতির মাঠে একটা কথা বলা আর সরকারের সঙ্গে বসে একটা কথা বলা। আমি কয়েকদিন আগে আমরা 13টা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছিলাম, এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং তার আগে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ বসেছিল, তারপরে আমরা 11টা দল বসেছিলাম, এরপরে বাকি দলগুলো। অর্থাৎ এই ঐক্যমত্য কমিশনের সরকারের সঙ্গে আমরা যারা কাজ করছি এরকম 30-32টি রাজনৈতিক দল একসাথে বসে আমরা একটা জায়গায় ঐক্যমত্য এসেছি। সেটা হচ্ছে যে এখানে তো দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেমন ধরেন পুলিশ প্রশাসন, তারপরে জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, আইন বা বিচার ব্যবস্থা, এরকম নির্বাচন কমিশন, এই ধরনের গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো যেটা এই 15 বছরে ভেঙে পড়েছিল এবং সেখানে দলীয়করণের ফলে সেই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠানে ছিল না। তো সেই কারণে এই অভ্যর্থনের পরে আরও বিশৃঙ্খলা পড়েছিল। আপনি জানেন পুলিশ ব্যবস্থা কি, বিচার ব্যবস্থাটা কি। আমি প্রধান উপদেষ্টাকে সেদিনকে বলেছি যে, এবং আজকে যদি আপনি লক্ষ্য করেন যে আইন উপদেষ্টা একটা কথা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো মিথ্যা মামলা এবং মব। এটা বলেছে যে সরকারের সময়। এখন আমরা খুবই চিন্তিত এই কারণে যে আসলে সরকারকে আমরা দায়িত্ব দিলাম, ওনারা তো শপথ করে দায়িত্ব নিয়েছে, আপনি না পারলে দায়িত্ব নেবেন কেন? আপনি তো এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। না, আমরা তো তাকে সাপোর্ট দিয়ে আসছি। আমরা বাইরের মাঠে আমরা ওই শহীদ মিনারে কি বললাম, আমি বলি, আমাকে একটু শোনেন। সেটা হলো যে বাইরে যে গোপালগঞ্জ কি বক্তব্য রাখলো আর নয়াপল্টনের বক্তব্য, এইটা কিন্তু আপনি আমলে নেবেন না। আপনি দেখেন আমরা এই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব সরকারের সঙ্গে যেগুলো করছি, আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বের হওয়ার পরে সেখানে বিএনপি মহাসচিব কিংবা জামাত ইসলামের যিনি প্রতিনিধি নায়েবে আমির, তারা কি বলছে আপনি এটা দেখেন। এনসিপি সেখানে কি বললে এটা দেখেন। এই যে ঐক্যমত্য কমিশনে আমরা বসছি, দুটো বিষয়। একটা হলো যে এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার ব্যাপারে একটা ঐক্যমত্য, তো সেইটা তো মানে করার জন্য একটা প্রক্রিয়া আছে। আর একটা প্রক্রিয়া হলো যেগুলো সংবিধানের সাথে রিলেটেড, সেটা তো আপনি একটা নির্বাচিত সরকার বা সংসদ ছাড়া তো আর আপনি সেটা পারছেন না। সেই জন্যে এই সরকারের কমিশনই আমাদের কাছে একটা জুলাই সনদ দিয়েছে। তারা বলেছে যেগুলো আমরা ঐক্যমত্যে পৌঁছাবো সেটা 2 বছরের মধ্যে এটা করতে হবে।
তো এখন কেন তারা বলেছে সব জিনিসই তো ক্ষমতায় যেয়ে করা যায় না, পর্যায়ক্রমে। তাহলে কি আপনারা আসলে মনে করছেন জামায়াত কিংবা এনসিপি যে দাবি করছে সেটা এই মুহূর্তে অনেকটাই অবাস্তব? আমি বলি এটা রাজনৈতিক কারণেও হতে পারে। আরেকটা বিষয় বলি, সরকারের মধ্যে একটা লুকোচুরি আমরা দেখছি, সেটা হলো যে আমরা রাজনৈতিক দলগুলো আমরা জুলাই সনদ কপি পেয়েছি কয়েকদিন আগে, এবং গতকালকে আমাদের একদিন আগে দিয়েছে, এবং গতকালকে 12টার মধ্যে আমাদের তার মতামত দেওয়ার কথা ছিল। আমরা সেখানে দেয়নি, সময় চেয়েছি একদিন। এর মধ্যে আপনি যেটা প্রথমেই বললেন, জুলাই ঘোষণাপত্রের জন্য আন্দোলন করছে, এবং কয়েকটা পত্রিকা আমরা দেখলাম যে 2-3টি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। তা আমরা যারা এই যে দীর্ঘদিন ধরে রাজপথে আছি, সক্রিয় রাজনৈতিক দল, এখন এই জুলাই ঘোষণাপত্র কি বা কোথায় এটার কোনো অস্তিত্ব আমরা জানি না, কিন্তু মাঠে কথা হচ্ছে। তাহলে সরকার তো এই ধরনের বৈষম্য করতে পারে না। আবার জামায়াত তো দাবি করছে যে তাদের সাথে আসলে সরকার বৈষম্য করছে। আমি জানি না, আমরা তো পত্রিকায় দেখছি যে তাদেরকে কপি দেওয়া হয়েছে, আমি জানি না। কিন্তু পত্রিকার যদি রিপোর্ট সত্য হয় যে 3টি রাজনৈতিক দলকে জুলাই সনদের কপি দিয়ে তাদের মতামত চাওয়া হয়েছে, আর আমরা 30টি রাজনৈতিক দল আমরা জুলাই সনদের কপি পেলাম, তাহলে এইটার ব্যাপারে কপি এটা বলে নিতে হয়েছে যে তাহলে তো আর এই কপিতে আমাদের মানে স্বাক্ষর দরকার হচ্ছে না, এই কথা মেসেজ কনভে করার পরে জামাত ইসলামী কপি পেয়েছে। আমার কথাটা হচ্ছে জামাত ইসলাম পাক বন্য দল পাক, আমাদের তো আপত্তি না, কিন্তু সরকার যখন সেই জুলাই সনদের কোনো কপি রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবে, তখন আমরা যে দলগুলো সরকারের সঙ্গে ঐক্যমত্যে বসছি, সরকারকে সহযোগিতা করছি, সব সরকারকে সেটা দেওয়া উচিত। এবং সরকার যদি সেটি না করে, নিতে চাই সরকারের মধ্যে যে লুকোচুরির আভাস আসলে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খুঁজে পেয়েছেন, সেটা কি আসলে বিএনপিও দেখতে পেয়েছে? সেরকম কোন লুকোচুরি কি জুলাই সনদ নিয়ে আমরা আগেও দেখেছি যে আমরা দেখেছি যে আমরা অনেক কিছু জানার আগেই জামাত ইসলাম, এনসিপি তারা জেনে গেছে, যে আমাদেরকে বলার আগেই তাদেরকে জেনে গেছে বা তারা শুনেছে, শুনে তারা নিজেদের একটা কথাবার্তা বলছে, যে ওই বিষয়ে আমি যেতে চাই না। আজকে যে কথা একটু আগে ডক্টর মাসুদ যেটা বললো যে এই সনদ বাস্তবায়নের ব্যাপারে, যে আমরা যদি কেউ যদি বিএনপি বা আগামী সরকার ক্ষমতায় এসে যদি এগুলি না মানে, অনেকে বলছে যে আমরা শুনছি, শুনবো না, মানবো না। এটা ওনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আজকে দেখেন, বিএনপি যদি ওই ধরনেরই কাজ করতো, তাহলে বিএনপি এই 67-70 দিন এই আলোচনায় বসতো না। এত যুক্তি তর্ক দিয়ে সময় নষ্ট না করে বলতাম, যা আপনারা দিবেন দেন, সাইন করে নির্বাচন দিয়ে দেন, এটা আমরা বলতে পারতাম। কিন্তু যুক্তি তর্ক দিয়ে আমরা সে কথাগুলো বলে সেগুলোকে ঐকমত্য মধ্য দিয়ে জুলাই সনদে নিয়ে এসে তারপর আমরা করছি, কারণ এখানে আমাদের আন্তরিকতা আছে। জি, জামায়াত ইসলামের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, রাজনৈতিক কারণে আসলে আপনারা এই দাবি দেওয়া থেকে কোনোভাবে সরে আসছেন এবং এটি আপনাদের নির্বাচন পেছানোর এক ধরনের কৌশল, এরকম অনেক রাজনৈতিক দলের নেতারা দাবি করছেন, সেই প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। জিপিএ ইস্পাত মিত্র রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাত মিত্র রাজকাহন দেখছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সরকারের মধ্যে এক ধরনের লুকোচুরি আছে এবং রাজনৈতিক কারণে আসলে আপনারা এই ধরনের বক্তব্য থেকে সরে আসছেন না, জুলাই সনদ ইস্যুতে আপনারা অনড় অবস্থানে আছেন এবং এটিও আপনাদের নির্বাচন পেছানোর এক ধরনের কৌশল। রাজনৈতিক দলের নেতাদের এই ধরনের মন্তব্যকে জামায়াত কিভাবে দেখছে? রাজনৈতিক কারণ তো থাকবে, আমরা তো রাজনীতি করি এবং জনগণের নিয়েই তো রাজনীতি করি, সুতরাং রাজনৈতিক কারণ তো থাকাটা অস্বাভাবিক কিছু নয়, তাই না? কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে দেখেন, যখন নির্বাচনের জানুয়ারি থেকে জুনের মধ্যে একটা ডিক্লারেশন চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে আসে, তখন থেকে জামাত বলে আসছে যে আমরা এটার প্রতি আস্থা রাখতে চাই। এরপরে আবার হঠাৎ করে আমরা কি দেখলাম যে এটা লন্ডনে একটা বৈঠকের মাধ্যমে অন্য সকল দলকে মানে অন্ধকারে রেখে, যেটা আমরা বলছি যে লুকোচুরি, এটা তো একটা বড় ভয়ঙ্কর ব্যাপার ছিল যে তাদেরকে এসে রেখে ওখানে বসে একটা ডিক্লারেশন হলো। আমরা বলছি যে ফেব্রুয়ারি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, দিনক্ষণ নিয়ে আমাদের আপত্তি নেই, আপত্তিটা ছিল এটা প্রসেসগত ব্যাপার নিয়ে। তৃতীয় হচ্ছে আরেকটা মজার ব্যাপার, দেখেন আজকে প্রেস সচিব বলতেছেন, এরপর আইন উপদেষ্টা মহোদয় বলতেছেন, কিন্তু তারও আগে কিন্তু আমরা জানছি যখন মাইলস্টোনের ঘটনা নিয়ে প্রথম চারটা রাজনৈতিক দল নিয়ে বসা হয়, এরপরে যখন আরও 14টা দল নিয়ে বসা হয়, ওই 14 দলের মানে একটা পার্টি বা কয়েকজন মিলে ওনারা ডিক্লেয়ার দিয়ে দিলেন, একটা ব্রিফ করে ওনারা জানিয়ে দিলেন যে 4-5 দিনের মাথায়, 2-4 দিনের মাথায় নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে। এটা অত্যন্ত শঙ্কার ব্যাপার এবং উদ্বেগজনক ব্যাপার যে এটা একটা রাজনৈতিক দলের মতবিনিময়ের পর যদি প্রেস উইং থেকে এটা না জানানো হয়,
অ্যাডভাইজারের ওখান থেকে চিফ অ্যাডভাইজার, এটা যদি কোনো একটা দল বলে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার না? কিন্তু এবং যেটি আমি তো মনে করি এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা জামায়াত কিংবা এনসিপি নেতাদের মুখ থেকেও জানতে পেরেছি। এরকম সেই সময় গুরুত্বপূর্ণ আপনাদের যেই তথ্য শঙ্কা, সরকার দিবে, যেই তথ্য চিফ অ্যাডভাইজার দিবে, যেই তথ্য নির্বাচন কমিশন দিবে, সেই তথ্য কোনো একটা রাজনৈতিক দল দিতে পারে এবং তারা এই ডিক্লারেশন দিতে পারে। এবং আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে জনগণের শঙ্কা যে এটা শুধু কোনো একটা রাজনৈতিক দলের তৎপরতা না, এটার পিছনে কোনো একটা ষড়যন্ত্রকারী গ্রুপ কাজ করছেন যে তারা একটা প্রভাব বিস্তার করতে চান, দেখাইতে চান যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করছি, সুতরাং আমরাই ক্ষমতায় আসছি। জামায়াত এবং এনসিপির বিরুদ্ধে আছে যে আপনারা এই সরকারের এরকম থাকলে আমাদেরকে দেখে আশীর্বাদ প্রতিষ্ঠার কথা তো আমি বললাম যে প্রত্যেকটা লাইনে লাইনে আমাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে। এরপরে জামাত সম্পর্কে অনড় থেকে নির্বাচন পেছানো, জামাত সম্পর্কে যেটা প্রলম্বিত করার কথা বলা হয়, আপনি আবার ঠিক জনগণ, শহীদ পরিবার, জুলাই যুদ্ধ আহত যারা স্টেক হোল্ডার অন্যদের কাছে কথা শুনলে কিন্তু আবার এই কথাও মাঠে আছে যে ত্বরান্বিত করার একটা প্রবণতা আমরা দেখছি। টেনে হিস্ট্রি নির্বাচনকে কিভাবে, যেটা এখন কেউ কেউ মানে যোগ করে বলেন যে একটা সময় ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এখন আমরা শুধু শুনতেছি কোনো কিছু বাদ দিয়ে বিচারের খবর নাই, নির্বাচন 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 নিয়ে আমরা শুনতেছি। দেখেন আজকে বসুন্ধরার যে রিপোর্ট এসছে, এই রিপোর্ট মাথায় রেখে আমি বলছি নির্বাচন অবশ্যই তাড়াতাড়ি হতে হবে। সেখানে 400 থেকে 500 জন ট্রেনিং নিচ্ছে, সরাসরি তারা ভূমিকা রাখছে, সেখানে প্রশাসন এই ভূমিকাগুলো নিতে পারছে না, তাদের গ্রেফতার করা হচ্ছে না, সংস্কারের মূলত দৃশ্যমান কোনো জায়গায় আমরা এখনো পৌঁছতে পারলাম না। সেখানে নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু সেই নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি হওয়া, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়াটা নিশ্চিত করতে পারছি আমরা? যে লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত করতে পারছি না বলে অভিযোগ করছে জামায়াত ইসলামী, সেই জায়গাটিতে আমি একটু জানতে চাই, আইন উপদেষ্টা যেহেতু বলেছেন নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন, সেই সময়টাতে এই অনড় অবস্থান এবং জুলাই সনদ ইস্যুতে যেভাবে রাজপথ আজকেও আমরা দেখেছি উত্তপ্ত হয়েছে, এই অবস্থা চলতে থাকলে নির্বাচন কি ফেব্রুয়ারিতে করা সম্ভব? দেখেন, আমরা প্রথম থেকেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি। প্রথমত এই ধরনের অভ্যুত্থানের পরে সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, বিশেষ করে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, দুর্নীতি দমন, আইন বা বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন, এগুলোকে পুনর্গঠন করা এবং জনগণের সাথে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত, জনগণকে তো আপনার নিরাপত্তা দিতে হবে, তাদের সেবা দিতে হবে। এখন আপনি যদি দেখেন এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 1 বছর চলে আসলো। এই 1 বছরের মধ্যে তারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে জনগণের কতটুকু তারা দায়িত্ব, জনগণের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব সেটা কতটুকু পালন করতে পেরেছে। আমরা তো তাদের বিরুদ্ধে হরতাল অবরোধ করছি না। আমরা যখন একসময় নির্বাচনের কথা বললাম, কারণ আমরা দেখলাম যে এই সরকারের মধ্যে যে ধরনের ব্যক্তিরা দায়িত্ব নিয়েছে তারা একটা রাষ্ট্র দীর্ঘ সময় পরিচালনা করতে পারবে না। দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে পুলিশ প্রশাসন পুরো ভেঙে পড়েছে। আমরা প্রথম থেকে সরকারের সঙ্গে দেখা করে বলেছি যে এটা আপনি পুনর্গঠন করেন, কিন্তু এখন পর্যন্ত সরকার সেটা পারে নাই। এবং এই যে আইন উপদেষ্টা আজকে স্বীকার করলেন মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস রাষ্ট্রকে একদম গ্রাস করে নিয়েছে, এটা তো আমরা শুরু থেকে বলছি। আপনি দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের কোনো থানা ভালোভাবে কাজ করছে না। কেন করছে না? সেই একই অভিযোগ তো জামায়াতেরও আছে, কারণ তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। না, আমি বলি কেন নেই। যদি আপনি দেখেন সেখানে মব এবং যারা ভালোভাবে দায়িত্ব পালন করতে যাচ্ছে, আপনি তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। আপনি যদি দেখেন বিচার ব্যবস্থা, আমি গত সপ্তাহে প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছি যে মানুষের আস্থার জায়গাটা কোথায়। আজকে পুলিশ বাহিনী সেটা 11 মাসে আপনি পারেন নাই নিয়ন্ত্রণে আনতে, জনপ্রশাসন পারেন নাই, এরপরে বিচার ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। তার মানে কি রাজপথ আবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন আপনারা? আপনাকে এক মিনিট একটু বলি। আমি সেদিন প্রধান বিচার উপদেষ্টাকে বলেছি যে আপনি একজন জুলাই অভ্যুত্থানের পরে হত্যা মামলার আসামি, আপনি তাকে বাণিজ্য উপদেষ্টা করলেন, ওনাকে বলেছি আচ্ছা ওই মামলায় অন্য যারা অভিযুক্ত আসামি ছিল তাদের অবস্থাটা কি? সারা বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, আমি বলি সারা বাংলাদেশে, না না আমি একটু সময় দেন, সেটা হলো যে এই যে হাজার হাজার মামলা হলো, তারা তো আইনি বিচার প্রতিকার পাচ্ছে না। আপনি তদন্ত ছাড়া তো একটা মানুষকে আটকে রাখতে পারেন না। নির্বাচনকে সামনে আনার চেষ্টা করছেন এবং সেই সবকিছু মিলিয়ে আসলে জুলাই সনদ বা পিআর পদ্ধতি নিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন মৌলিক ইস্যু নিয়ে আসলে এক জায়গায় আসা যাচ্ছে না। টেনে হিস্ট্রি নির্বাচনকে সামনে নিয়ে আসাই কি একমাত্র সমাধান? আমরা টেনে হিস্ট্রি নির্বাচনকে সামনে নিয়ে আগে আনতে চাচ্ছি না, বরঞ্চ যিনি এই কথাটা বললেন ওনারা ঠেলে ধাক্কিয়ে নির্বাচনকে যত পিছানো যায় তত পিছিয়ে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে যাচ্ছে।
নির্বাচন ছাড়া এই 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 দেশের স্থিতিশীলতা আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। আপনি নির্বাচন ছাড়ার কি পদ্ধতি আছে আপনার সরকার জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে সরকার পরিচালনা করা? যখন আপনার জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে সরকার পরিচালনা করতে পারবেন না, তখনই এই যে কিংবা মিথ্যা মামলা কিংবা বিভিন্ন রকমের সন্ত্রাস, বিভিন্ন রকমের চাঁদাবাজি, বিভিন্ন রকমের আপনার অনৈতিক কার্যকলাপ এগুলি চলতেই থাকবে। আজকে ঠেলে ধাক্কে নির্বাচনকে পেছনে ফেলে নির্বাচিত সরকার ছাড়াই ক্ষমতার স্বাদ নেওয়ার যে পরিকল্পনা কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ভয়ঙ্কর ধারণা। কিন্তু জুলাই সনদে যদি তারা সই না করেন সেক্ষেত্রে নির্বাচন আশঙ্কা আরো বেশি তীব্র হচ্ছে কি? জুলাই সনদে সিগনেচার করা বা না করার ব্যাপারে সেটা আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কারণ জুলাই সনদে কোনো একটা রাজনৈতিক দল যদি দায়িত্বশীল হয়ে থাকে, যদি জনগণের প্রতি তার দায়বদ্ধতা থেকে থাকে, জনগণের প্রতি ন্যূনতম আস্থা বিশ্বাস থেকে থাকে, তবে অবশ্যই সেখানে আমাদের স্বাক্ষর করতে হবে। আমরাও তো অনেক বিষয়ে সেখানে একমত না। আমরা কি নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা সেখানে স্বাক্ষর করব না? করি নাই, আমরা বলি নাই সে কথা। তো সেখানে কেন সেই জিনিসটা হবে না? আজকে ওই যে এই কোনো একটা ছুতায় অজুহাতে আপনার মানে এখান থেকে সরে আসা বা আপনার একটা ভিন্ন অবস্থান নেওয়া, এটার নাম কিন্তু আপনার দায়িত্বশীল আচরণ নয়। আজকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ উন্নয়নের কথা বলতো, আমরা নির্বাচনের কথা বলছি। আমরা শুধু নির্বাচনের কথা বলছি না, আমরা সংস্কারের কথা বলছি, বিচারের ব্যাপারে বলছি। সংস্কারের কথা বলছি বলেই এই দীর্ঘদিন আমরা বসে আলোচনা করে অবশ্যই করতে হবে। আমরা কেন করব না? ওনাদের আগেই তো আমরা সংস্কারের প্রস্তাব দিয়ে আসছি 2016 সাল থেকে। আমরা এই যেই সংস্কারের প্রস্তাবের মধ্যে আমি তো বললাম প্রধান উপদেষ্টা সহ সকলেই স্বাক্ষর করবে, সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে, ওপেন, এবং সেখানে বিশ্ববাসীর সামনে সেটাকে জাতীয় দলিল হিসাবে উপস্থাপিত হবে। সেটা কেন আমরা বাস্তবায়ন করব না? আর যদি বাস্তবায়ন নাই করি তাহলে তো আমরা এত আলোচনার দরকার ছিল না। আমরা বলতাম যা আছে দেন, কাগজে সাইন করে দিই, নির্বাচন দিয়ে দেন, সেটা তো বলতে পারতাম। সেটা বলি নাই। কারণ কেন বলি নাই? বলি না এই কারণে যে ওই জিনিসটা আমরা চাই না। আমরা যা করব তা চাচ্ছি, এবং সেটা যুক্তি তর্ক দিয়ে একটা জায়গায় নিয়ে এসে আমরা সেই আলোচনা করতে মনে করছে রাজপথ আসলে কতখানি উত্তপ্ত হতে পারে জুলাই সনদ ইস্যুতে? দেখুন, রাজপথকে কেউ যদি পরিকল্পিতভাবে উত্তপ্ত করতে চায় তারা তাদের ব্যাপার, কিন্তু আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ফ্যাসিবাদ যারা মানে পলায়ন করেছিল, যাদেরকে আমরা পতন ঘটিয়েছি, তাদের উত্থান বা তাদের কি পুনর্বাসনের এটা পরিকল্পনা কিনা সেটাও দেখতে হবে। এবং এই যে ঘটনার চক্রের মধ্য দিয়ে আবারও 1/11 মতো পরিস্থিতি সামনে আসলে তখন দেশ জাতি জনগণের কি পরিস্থিতি হবে এটা একবার ওনাদেরকে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। যথেষ্ট জরুরি। আজকের মতো সময় একেবারেই শেষ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 মিতিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।